হসপিটালে পৌঁছানো মাত্রই এবার ডক্টরের কাছে হাত জোড় করে অনুরোধ করতে থাকে নীলাঞ্জনা যাতে যে কোনো মূল্যে স্রোতকে সুস্থ সবল করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারে। ও হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতকে নিয়ে হসপিটালে পৌঁছায় ক্রান্ত এবং নীলাঞ্জনা, ঠিক সেই মুহূর্তেই সঙ্গে সঙ্গে সেখানে রাইয়ের গোটা পরিবার থেকে শুরু করে সার্থকের বাপি পিসিমণি সকলে সেখানে গিয়ে হাজির হয় এবং সার্থকের বাপি বলতে থাকে যে ডক্টর আপনি কি বুঝলেন বলুন তো। অন্যদিকে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে দেখুন এখনই স্যার কোনো কিছু বলা যাচ্ছে না, আমরা যথেষ্ট পরিমাণ আমাদের মতো করে চেষ্টা চালাবো, কারণ অনেকটা রক্তক্ষরণ হয়ে গিয়েছে, যেহেতু সে পা পিছলে এক্সেলেটার থেকে পড়েছে, এতে করে ওনার বাচ্চার উপরে প্রেশার পড়েছে এবং ওনার বাচ্চা আদৌ পেটে বেঁচে আছে কিনা এবং ওনার বাচ্চার আপাতত কন্ডিশনটা ঠিক কী সেই সব কিছু সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন আগে গ্যাদার করে তবেই আমরা কোনো একটা ডিসিশন আসতে পারে। এমনটাও হতে পারে যে আমরা বোর্ড বসাতে পারি যে সব ডক্টরসদের সম্মতি নিয়ে আমরা হয়তো বা কোনো একটা সিদ্ধান্তে আসবো, এবং এক্ষেত্রে এমনটাও হতে পারে যে হয়তো বা কোনো মতে আমরা মা এবং সন্তানের মধ্যে কাউকে বা একজনকে বাঁচাতে পারবো, এবং সেই ক্ষেত্রে আপনাদের কোনটা বেশি সবথেকে কনসার্ন থাকবে সেই জিনিসটা আপনাদেরকে জানাতেও হতে পারে। আপনারা সকল ডিসিশনের জন্য প্লিজ প্রিপেয়ার থাকবেন। ঠিক সেই মুহূর্তে সার্থক সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে ডক্টর আমার স্ত্রী কী কন্ডিশন বলুন তো, আমার স্ত্রী কোথায়, আমার স্ত্রী জ্ঞান আছে তো, আমার স্ত্রী কথা বলছে তো বলুন না ডক্টর। ঠিক সেই মুহূর্তে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে এক্সকিউজ মি স্যার, আপনি যা জানা আপনি স্যারের কাছ থেকে জেনে নিন। ঠিক সেই মুহূর্তে সার্থকের ভাবি বলতে থাকে যে সার্থক যা হয়ে গিয়েছে সেটাকে তুমি বদলাতে পারবে না, কারণ এটা হয়তো বা ওর ভাগ্যেই ছিল, এবং তার জন্য আমি তোমাকে বলছি যে ডক্টর এমন কিছু তোমাকে এসে জিজ্ঞেস করতে পারে যেটার জন্য হয়তো বা তুমি কোনোদিনও প্রস্তুত ছিলে না, কিন্তু তার শর্তে নিজেকে প্রস্তুত করে রাখো, কারণ যে কোনো সময় যে কোনো একটা বড় সিদ্ধান্ত তোমাকে নিতে হতে পারে। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন সার্থক বলতে থাকে যে তার মানে কোনো মতে মা এবং বাচ্চা কাউকে একজনকে বাঁচানো যাবে এরকম কোনো সিদ্ধান্ত কী হয়েছে বাপি, তুমি কথা বলছো না কেন। ঠিক সেই মুহূর্তেই যখন নীলাঞ্জনা বলতে থাকে যে সার্থক প্লিজ তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও, আমি কোনোদিনও এক্সপেক্ট করিনি যে আমার সঙ্গে বেরোনোটাই স্রোতের জন্য কাল হয়ে দাঁড়াবে এবং তোমার সন্তানের এরকম একটা ক্ষতি হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই সার্থক কোনো রকম কোনো কথা না শুনতে চেয়ে ঠাস করে সপাটে যখন নীলাঞ্জনাকে চড় মেরে বসে, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে সার্থক তুমি ভুলেছো না যে ও কিন্তু সম্পর্কে তোমার গুরুজন হয়। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে গুরুজন না ছাই নিকুচি করেছে গুরুজনের, আমি এই মেয়ের মুখ দর্শন করতে চাই না। এই মেয়েটা এখানে কেন এসেছে রায় দিদিভাই, আমি এই মেয়েটাকে বরদাস্ত করতে পারছি না, যত শীঘ্রই সম্ভব এই মেয়েটাকে এক্ষুনি হসপিটাল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করুন, কারণ এই মেয়েটা এখানে থাকতে আমি কোনো মতেই স্রোতকে এখানে ট্রিটমেন্ট করা অবস্থায় রাখবো না। ঠিক সেই মুহূর্তে নীরু বলতে থাকে যে সার্থক তুমি অহেতুকে আমার ঘাড়ে সব দোষ চাপাচ্ছ, আমি এর মধ্যে বিন্দুমাত্র দোষ নয়। অন্যদিকে সার্থক বলতে থাকে না না না, আপনার দোষ হবে কেন, আপনি তো একদমই দোষী নয়, রীতিমতো এই সব কিছুর পেছনে যদি কারো সব থেকে বেশি দোষ থেকে থাকে সেটা একমাত্র আমার। অন্যদিকে যখন ক্রান্ত বলতে থাকে যে লজ্জা করছে না নীলাঞ্জনা, তুমি এই লোকটার সঙ্গে আবারও কথা বলছো যে কিনা এক্ষুনি তোমার গায়ে হাত তুলো। ঠিক সেই মুহূর্তে নীরু বলতে থাকে যে না না ক্রান্ত, ওর উপরে অভিমান করে কী লাভ বলো তো, ও বেচার মাথাটা খারাপ হয়ে গিয়েছে, কারণ ওর স্ত্রী এরকম অবস্থায় আছে, ওর জায়গায় তুমি থাকলে তুমিও নিশ্চয়ই একই কাজ করতে। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে ওই শুরু হয়ে গেল আবার ভনিতা করা, আবারও নাটক করা শুরু করে দিয়েছেন আপনি। ভালো মানুষই নাটকে না বাড়ির সকলে বিশ্বাস করলে আমি কোনো মতেই বিশ্বাস করবো না, কারণ আমি খুব ভালো করে জানি যে আপনার আসল নোংরা চরিত্রটা ঠিক কী এবং আপনার আসল চেহারাটা সম্পূর্ণরূপে উন্মোচন হয়ে গেছে, এবং আমার কাছে ভালো সাজার চেষ্টা করবে না তোমরা। লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করো না।